অ্যাম্পিয়ার সার্কিটার ল আগের দিন জেনেছি এবং তা দিয়ে একটা বা দুটো মানে অ্যাপ্লিকেশনও করেছি, অর্থাৎ অ্যাম্পিয়ার সার্কিটার ল প্রয়োগে চৌম্বক ক্ষেত্র নির্ণয় করেছি। আজকে আমরা ওই একই সূত্র প্রয়োগ করে ম্যাগনেটিক ফিল্ড বার করব ইনসাইড এ সলিনয়েড। সলিনয়েড কি? সলিনয়েড হচ্ছে একটা বিশেষ আকারের পরিবাহী। এক কথায় বলতে হবে ওই স্প্রিং দেখেছো, স্প্রিং যদি একটা পরিবাহী তারকে ওই স্প্রিং এর শেপ দেওয়া হয় তখন সেটা হবে কি সলিনয়েড, অর্থাৎ একটা বড় অন্তরিত ইনসুলেটেড কন্ডাক্টরকে যদি একটা চোঙের গায়ে জড়িয়ে দিই, এরকম জড়িয়ে দিলে পরে জড়িয়ে দেওয়া হলো এবং জড়ানোর সময় প্রত্যেক যে পাক হচ্ছে সেই পাকগুলো এক একটা পাক এই চোঙের অক্ষের সঙ্গে লম্বভাবে আছে, তখন সেই পরিবাহী শেপটার নাম কি হবে? সলিনয়েড। আমি ছবিটা একটু আঁকলে মনে ক্লিয়ার হবে। সমান হচ্ছে না, ঠিক আছে, তবুও এই হলো। এইদিকে আমরা ব্যাটারি যোগ করবো। এরকম একটা স্প্রিং এর শেপ দিয়েছি, এটা অবশ্যই ইনসুলেটেড কন্ডাক্টর। এইরকম শেপের কন্ডাক্টরকে বলবো সলিনয়েড। তো এর মধ্য দিয়ে প্রবাহ চলবে। আমরা এখানে দেখো এগুলো এক একটা কি সব বৃত্তাকার পরিবাহী, সবারই সেন্টার কোঅ্যাক্সিয়াল, অর্থাৎ একই রেখা বরাবর। এটাকে বলা হয় কি? সলিনয়েডের কি বলা হয়? সলিনয়েডের সেন্টার বলা হয়, সলিনয়েডের অ্যাক্সিস বলবো এটাকে। এবং প্রত্যেকটা যে বৃত্তাকার লুপ আছে, প্রত্যেকটা লুপের কি কেন্দ্রগুলো এই অক্ষের উপর অবস্থিত। প্রবাহ চলবে আমরা জেনেছি বৃত্তাকার প্রবাহ লুপ, বৃত্তাকার পরিবাহী বিহেভস লাইক এ ডাইপোল ম্যাগনেট বা ম্যাগনেটিক ডাইপোল। মনে পড়ছে যে বৃত্তাকার পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহ চলছে, তুমি সেই প্রবাহ লক্ষ্য করলে এক পাশ থেকে দেখবে যদি ঘড়ির কাঁটার দিকে, অন্য পাশ থেকে দেখবে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, অর্থাৎ এক পাশে কি হবে এন পোল, অন্য পাশে এস পোল তৈরি হবে। অতএব তোমার একটা লুপ একটা দণ্ড চুম্বকের মতো আচরণ করে, ম্যাগনেটিক ডাইপোলের মতো আচরণ করে। তো সেই হিসাবে এইটাকে একটা ছোট একটা ম্যাগনেটিক ডাইপোল বলবো, এটাকে একটা ছোট বলবো, এটাকে একটা ছোট বলবো, এরকম আসছে, এগুলো আছে। তো এখানে কারেন্টটা দেখো কি হচ্ছে, এখানে কারেন্টটা এরকম যাচ্ছে যে আসছে। আমি যদি এই পাশ থেকে লক্ষ্য করি দেখবো কি যে এই পাশ থেকে কারেন্টটা ঘড়ির কাঁটার দিকে, অর্থাৎ তোমার সামনে ধরে কি পোল সৃষ্টি হবে? এস পোল সৃষ্টি হবে। ওই দিকে কি হবে? এন পোল সৃষ্টি হবে। তাহলে এখানে হবে এস, এখানে এন, এস এন, এস এন, এস এন, এস এন, এস এন। এইগুলো পরস্পরকে প্রশমিত করে দিচ্ছে। আলটিমেট কি হচ্ছে? এই দিকটা এন পোল আর এই দিকটা এস পোলের মতো আচরণ করছে, ঠিক আছে? অর্থাৎ একটা সলিনয়েড একটা দণ্ড চুম্বকের মতো আচরণ করে। আমি যদি সবটাকে সরিয়ে দিলাম, একটা দণ্ড চুম্বক বসিয়ে দিলাম, ঠিক ওটা এরকম হয়েছে, ঠিক আছে? এখন এই সলিনয়েডের আমাদের কাজ হবে কি? আমরা কি করব না, আমরা সলিনয়েড এর অক্ষের উপর কোন বিন্দুতে চুম্বক ক্ষেত্র নির্ণয় করব। এটা আমাদের কাজ। এখন এখানে মনে রাখতে হবে এই সব ক্ষেত্রে সলিনয়েড নিয়ে যখন আমরা কাজ করব তখন আমাদের মনে রাখতে হবে যে তোমার এই সলিনয়েডে কতগুলো দৈর্ঘ্যটা কত, বা ওই দৈর্ঘ্যের মধ্যে কতগুলো পাক সংখ্যা আছে, নাম্বার অফ টার্নস আছে, দৈর্ঘ্য কত এবং সেই দৈর্ঘ্যের মধ্যে কতগুলো টার্নস আছে। এখানে ধরে নিচ্ছি আমি যদি এরকম
এলটাকে ধরছি বড় হাতের এল, এটা হচ্ছে লেন্থ অফ সলিনয়েড বা সলিনয়েডের দৈর্ঘ্য, এনটা হচ্ছে টোটাল নাম্বার অফ টার্ন, টার্ন মানে পাক সংখ্যা, মোট পাক সংখ্যা, মনে রাখবে মোট পাক সংখ্যা, নাম্বার অফ টার্ন মানে কি পাক সংখ্যা। আচ্ছা, তো বুঝতে পারছো এল দৈর্ঘ্যের মধ্যে এন সংখ্যক পাক আছে, অতএব যদি আমি এন কে এল দিয়ে ভাগ করি, এল দৈর্ঘ্যের মধ্যে এন সংখ্যক পাক, একক দৈর্ঘ্যের মধ্যে পাক সংখ্যা কত হবে, এল বাই এন, এটাকে আমি স্মল এন দিয়ে প্রকাশ করব, আর এটা তখন নাম হবে কি একক দৈর্ঘ্যে পাক সংখ্যা, এই টার্মটা, বা এটাকে আমি লিখতে পারি এন সমান এন এল, এটা বলতে পারি, এইটাই বলো বা এইটাই বলো। এই সলিনয়েড নিয়ে যখন আমি সলিনয়েডের ক্ষেত্রে যখন চুম্বক ক্ষেত্র নির্ণয় করব, এটা খুবই কার্যকরী হয়ে দাঁড়াবে। তো ফার্স্ট আমরা দেখব যে এই সলিনয়েডের মধ্যে যে চুম্বক প্রবাহের জন্য চুম্বক ক্ষেত্র সৃষ্টি হবে, সেই চুম্বক ক্ষেত্রটার প্রকৃতিটা কেমন, অর্থাৎ বলরেখাগুলো কেমন, কোথায় চুম্বক ক্ষেত্রটা স্ট্রং, কোথায় উইক, এগুলো লক্ষ্য রাখতে হবে। তো ব্যাপারটা এরকম হয়, আমরা পড়েছি এইগুলোতে এক একটা সার্কুলার লুপ, বৃত্তাকার কয়েল। তো বৃত্তাকার কয়েলের জন্য দেখো আমরা পড়েছি এই কয়েলটা দিয়ে ধরে নিচ্ছি এইরকম প্রবাহ চলছে, এবং ইনসাইড দা কয়েল বলরেখাগুলো কেমন হয়, এরা আমরা সেই কার্ল রুল বা মুষ্টি নিয়ম প্রয়োগ করছি, ধরেছি, অর্থাৎ প্রবাহের দিকে বুড়ো আঙুল রেখেছি। দেখো কয়েলের মধ্যে আঙুলের যে ইয়েটা অগ্রভাগটা কয়েলের ভিতরে ঢুকে যাচ্ছে, এরকম আসছে, ঢুকে যাচ্ছে। যদি এইখানে নেই, এখানে লক্ষ্য করো, এরকম আসে, মানে ভিতর দিকে ঢুকে যাচ্ছে, এই ক্ষেত্রে আসছে নেই, এরকম ধরেছি। অর্থাৎ কয়েলের ভিতরে বলরেখাগুলো কি ইনসাইড হলো, অর্থাৎ ইনসাইড মানে কি ওই দিকে ঢুকে যাচ্ছে, আর ওই দিকে ঢুকে যাচ্ছে মানে কি এইখান দিয়ে ঢুকছে, মানে কি এই পাশটা কি বল সৃষ্টি হবে, বিটা হবে তোমার এখানে, বিটা হবে এস পোল সৃষ্টি হবে, এখানে এস পোল সৃষ্টি হবে। আর যদি এরকম নেওয়া হয় ঘড়ির কাঁটার বিপরীত দিকে প্রবাহ চলছে, সেক্ষেত্রে দেখো এরকম ধরেছি, অর্থাৎ বলরেখাগুলো বেরিয়ে আসছে। আমরা সেই দণ্ডচুম্বকের বলরেখার যে কল্পনা করেছিলাম, হিসাবটা করেছিলাম এরকমই, এন পোল থেকে নির্গত হয়, বার হয়ে আসে আর এস পোলে প্রবেশ করে। অর্থাৎ এই ক্ষেত্রে দেখো বলরেখাগুলো বেরিয়ে আসছে, অর্থাৎ এখানে কি হবে এস পোল, এন পোল সৃষ্টি হবে। অর্থাৎ একটা কয়েলের, যদি আমি কয়েলটাকে এরম ভাবি, এরা মাঝে কয়েলটা আছে, কয়েলটার মধ্যে ইনসাইডে অর্থাৎ ভিতরে বলরেখাগুলো কেমন হবে, এরকম এই যে অনেকগুলো কয়েল আছে ঠিক এইভাবে যাবে একটার জন্য। এখানে আমি জিনিসটা বলি একটু, যে ধরো এই একটা কয়েল এরকম আছে, তো এর জন্য বলরেখাগুলো ধরছে আমি এরকম বেরিয়ে যাচ্ছে, দিয়ে এরকম তো হবে, এরকম ঢুকবে, একটার জন্য বলছি, এরকম বার হলো, দিয়ে এইভাবে এসে আবার এখানে প্রবেশ করলো, একটা লুপের জন্য। এটা কারেন্ট চলছে, ধরো এইখান দিয়ে কারেন্ট চলছে, তোমার পুরো পয়েন্ট কারেন্ট চলছে, এরকম চলছে, ঠিক এটা তো এরকম আসতো, কিন্তু কি হবে আমার এইখানে আর একটা লুপ আছে, এরকম এই একটা লুপ আছে, মানে কি হবে এদিকে না এসে বেরিয়ে যাবে, এরকম বেরোতে থাকবে, লুপগুলো আছে, যে এসে দিয়ে আলটিমেট কি হবে এরকম মিশবে, এটা এসে এরকম মিশবে, ঠিক আছে। অর্থাৎ আমরা দেখব যে এই বৃত্তাকার লুপগুলোর ভিতরে বলরেখাগুলো কি হবে এরকম কক্ষের সঙ্গে সমান্তরাল হবে, আর বাইরে এরকম বেরিয়ে আসবে, এবং এই ভিতরে কি হবে খুব ঘন সন্নিবিষ্ট হবে বলরেখাগুলো, যত বেশি বলরেখা হবে তত বেশি স্ট্রং হবে। আর সে তুলনায় কি হবে এই বাইরের প্রান্তে বলরেখার সংখ্যা কম হওয়ার জন্য কি হবে
বাইরে এই সলিনয়েডের জন্য সলিনয়েডের যে বৃত্তাকার অংশ আছে তার বাইরে বর্ণরেখাগুলো কি বর্ণরেখা দুর্বল কম হওয়ার জন্য কি হবে চুম্বকক্ষেত্র উইক বা দুর্বল হবে। অর্থাৎ সলিনয়েডের ক্ষেত্রে এই অক্ষ বরাবর এই বরাবর বর্ণরেখাগুলো সব সমান্তরাল হয়। এখানে যদি এরকম হবে, এখানে আসছি এরকম হবে। আমি এই সার্কিটটাকে মুছে দিচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে এরকম থাক এটা। তো আর কিছু এটা অক্ষ, আবার কিছু এরম বেরিয়ে যাচ্ছে, কিছু এরাম আসছে, এরম যাচ্ছে, এরম যাচ্ছে, আবার কিছু এইখান থেকে গিয়ে এরম ভাবে সার্কিট পূর্ণ করছে। এটা আসতো, এগুলো দুই পথে আসবে, এটা এই পথে আসবে, এটা এরম ভাবে আসবে, এরম চলবে। অর্থাৎ তুমি ব্যাপারটা লক্ষ্য করো যে এই সলিনয়েডের অক্ষ বরাবর সলিনয়েডের ভিতরে বর্ণরেখা দেখো পরস্পর সমান্তরাল হয়েছে। যখনই বর্ণরেখা সমান্তরাল হয় আমরা জানি যে অংশে বর্ণরেখাগুলো সমান্তরাল হয় সেই অংশে তড়িৎ ক্ষেত্রই বলো চুম্বক ক্ষেত্রই বলো সুষম হয়। অর্থাৎ একটা সলিনয়েডের ভিতরে বর্ণরেখাগুলো পরস্পর সমান্তরাল এবং সুষম। চুম্বক ক্ষেত্রটা হচ্ছে কি সুষম, এটা আমি দেখতে পেলাম। আর কি সলিনয়েডের ক্ষেত্রে বাইরে সলিনয়েডের বাইরে বর্ণরেখার মান খুব কি হয় চুম্বক ক্ষেত্রের মান খুব দুর্বল হয়। তাহলে আমরা সলিনয়েডের ক্ষেত্রে চুম্বক ক্ষেত্র কোথায় স্ট্রং উইক কোথায় সুষম এগুলো জানলাম। এখন আমরা এই আমাদের যে কাজ ম্যাগনেটিক ফিল্ড ইনসাইড এ সলিনয়েড অর্থাৎ সলিনয়েডের ভিতরে চুম্বক ক্ষেত্রের মান নির্ণয় করব সেই অ্যাম্পিয়ার সার্কিটাল ল প্রয়োগ করে। অ্যাম্পিয়ার সার্কিটাল ল যখনই আমরা প্রয়োগ করব সেখানে আমাদের কি একটা ইমাজিন করতে হবে, একটা ক্লোজ লুপ ইমাজিন করতে হবে। আচ্ছা, আমি ছবিটাকে একবার আঁকছি সলিনয়েডটা। এই হলো। তো ফার্স্টে আমরা করব কি, আমরা প্রথমে কি করব, এখানে একটা লুপ কল্পনা করব। লুপটা এখানে আমার দেখো সার্কুলার করলে সম্ভব হবে না, আমরা করব কি একটা আয়তাকার লুপ কল্পনা করলাম, তার নাম দিচ্ছি এ বি সি ডি এই লুপটা। আর আমরা জানি যে একটু আমি দেখেছি যে এই সলিনয়েডের ক্ষেত্রে ধরো এই বরাবর তোমার এই অক্ষ বরাবর, এটা অক্ষ, এই বরাবর চুম্বক ক্ষেত্র কাজ করছে, বি এই দিয়ে কাজ করছে। আর এই লুপটা এরকম আছে, একটা লুপ, একটা সার্কুলার লুপ, এই রেক্টাঙ্গুলার লুপ নিয়েছি সলিনয়েডে দ্বারা সৃষ্ট চুম্বক ক্ষেত্রে এ বি সি ডি একটি আয়তাকার অ্যাম্পেরিয়ান লুপ কল্পনা করলাম। মনে রাখতে হবে লুপটা ইচ্ছা খুশি করলে হবে না, যেখানে আমরা সেই বলছি সিমেট্রির কথা, অর্থাৎ সে সিমেট্রি অ্যাঙ্গেলগত হতে পারে বা চুম্বক ক্ষেত্রগত হতে পারে। তো আমরা এখানে দেখো এইটাকে আমরা চারটে ভাগে ভাগ করে নিচ্ছি এই লুপটা। এইটা এই একটা বাহু, এই একটা বাহু, এই একটা বাহু, এই একটা বাহু। তো এইখানে দেখো এই বরাবর এ থেকে বি এই অংশের মধ্যে কোনটা সিমেট্রি আছে, সমান আছে ধরে নিচ্ছি। বি চুম্বক ক্ষেত্র, বি এই বরাবর সমান মানে চুম্বক ক্ষেত্র। এবং এখানে দেখো যে এই এ বি এর ডিরেকশন যদি এই দিকে ধরি তাহলে এই এ বি এর ডিরেকশন আর এই বাহুটার মানে দিক আর এই বি এর দিক একই হচ্ছে। অ্যাঙ্গেলটা কত? অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা সমান 0, আর এখানেও 0, এখানেও 0, এখানেও 0, এখানেও 0, সব জায়গাতেই দেখো ডিএল সেই এলিমেন্ট ডিএল এবং বি এর দিকটা কি হচ্ছে একই হচ্ছে, অর্থাৎ কোণের মান কি 0।
আবার দেখো এই অংশের মধ্যে এইটা এবং এইটা, এইখানতে দেখো যে এইটা এইখানে চুম্বক ক্ষেত্রের দিকে এইটা, আর ডিএল এর দিকটা এই দিকটা, এল এর দিকটা এই দিকে, অর্থাৎ কোনটা কত ডিগ্রি, 90 ডিগ্রি। কোন 90 মানে কি cos 90, cos 90 মানে কি শূন্য, অর্থাৎ এইখানে cos 90 শূন্য হয়ে যাচ্ছে মানে কি চুম্বক ক্ষেত্র শূন্য হয়ে যাবে। ঠিক এটাও যেমন অবস্থা, এই বাহুটা তাই হবে, এখানে দেখো 90 হবে, cos 90 শূন্য, অর্থাৎ শূন্য হয়ে যাবে। আর এই ক্ষেত্রে কি ধরবো, এই ক্ষেত্রে জেনারেলি ধরা হয়, এই ক্ষেত্রে তোমার এটা চুম্বক এই সলিনয়েডের ক্ষেত্রে একটু আমি বললাম যে এর ম্যাগনেটিক ক্ষেত্র, ম্যাগনেটিক ফিল্ডটা স্ট্রংনেসটা ভিতরে থাকে, এইখানে কি একবারে নেই বললেই চলে, এখানে চুম্বক ক্ষেত্র নেই বললেই চলে, অর্থাৎ এই ক্ষেত্রে আমরা বিটাকে শূন্য বলবো। কেন না, অনেক ধরেছি এটা তোমার এই দেখবো যে সলিনয়েডের বাইরে এই অঞ্চলগুলোতে বলরেখার মান সংখ্যা খুব কম, তার ফলে কি হয় চুম্বক ক্ষেত্র খুব দুর্বল হয়ে পড়ে, নেই বললেই চলে, অর্থাৎ এইগুলোকে আমি চুম্বক ক্ষেত্র শূন্য বলবো। এখানে চুম্বক ক্ষেত্রের কারণ শূন্য হচ্ছে, এটা তোমার কি হচ্ছে এমনিতে চুম্বক ক্ষেত্র শূন্য এখানে, আর এখানে দেখো অ্যাঙ্গেল 90 হওয়ার জন্য শূন্য হয়ে যাচ্ছে, এটা অ্যাঙ্গেল 90 হওয়ার জন্য শূন্য হয়ে যাচ্ছে, অর্থাৎ একটা যে পাচ্ছি সিমেট্রি পাচ্ছি। তো আমরা এখন কি করব, সেই লাইন ইন্টিগ্রাল নেব বি ডট ডিএল এই ক্লোজ লুপটার উপরে, বি ডট ডিএল এখানে লিখছি এ বি সি ডি সমান, এটাকে আমি ভেঙে দিচ্ছি, বি ডিএল cos থিটা, এটা এ বি সি ডি করলাম। এইবার দেখো এটাকে আমি আর ক্লোজ রাখবো না, এবার পাটে পাটে ভেঙে দেবো। কি রকম দেখো, প্রথমে হচ্ছে এ থেকে বি, বি ডিএল cos, এই ক্ষেত্রে দেখো 0 ডিগ্রি ধরেছি, এ থেকে বি এইখান থেকে এই পর্যন্ত, এই ক্ষেত্রে দেখো তুমি যেখানে একটু ডিএল নেবে সেই ডিএল এর দিকটা হবে এইদিকে, আবার বি এর দিকটা এইদিকে, অর্থাৎ কোণের মানটা কত শূন্য, প্লাস বি থেকে সি, এইখানে দেখো বি ডিএল cos, এটা কত হবে 90 ডিগ্রি। এক্ষেত্রে আমি যদি এখানে একটা ক্ষুদ্র ডিএল নিই, সেই ডিএল এর দিকটা এদিক আর বি এর দিকটা এদিক, অর্থাৎ কোণের মানটা কত 90 ডিগ্রি। তেমনি এই ক্ষেত্রে কি লিখবো, C2D বি ডিএল cos, এটা দেখো এটা 180 ডিগ্রি হবে, কেন এখানে ডিএলটা দিকটা এদিকে ধরবো আর বিটা এদিকে আছে, এই হলো, প্লাস এই অংশের জন্য কি লিখবো, ডি থেকে এ বা এ থেকে ডি যা বলবে, বি ডিএল cos অফ, এটা হবে 90, এখানেও দেখো কোনটা কত ডিগ্রি, 90 ডিগ্রি। এই হলো, আমি এই ক্লোজ পার্টটাকে আমি এইভাবে পাটে পাটে ভেঙে ফেললাম। এইবার দেখে বুঝতে পারছি এইখানে cos 90 আছে, cos 90 মানে শূন্য, মানে এই পার্টটা সম্পূর্ণ শূন্য হয়ে গেল। আবার এটাও cos 90 আছে মানে শূন্য, মানে সব পার্টটাই শূন্য হয়ে যাচ্ছে। এইবার পড়ে থাকলো এইটা আর এইটা। এখন এটা ক্ষেত্রে বলছি, এটা ক্ষেত্রে লিখছি যে তোমার এখানে এ থেকে বি এই লেন্থটাকে আমি এল ধরে নিয়েছি, আগে এ থেকে বি এল ধরে নিয়েছি, অতএব এইখানে এই বরাবর দেখো বি এর মানটা ধ্রুবক বার করে নিলাম, ইন্টিগ্রেশন ডিএল এ থেকে বি পর্যন্ত ইন্টিগ্রেশন নেব, প্লাস শূন্য প্লাস এইখানে এটা হলো শূন্য, এইখানে দেখো বি এর মানটা কত, বি এর মানটা শূন্য ইন্টু ডিএল cos 180 যাই হোক, প্লাস দেখো আবার এই পাঁচটাও শূন্য, এটাও শূন্য, এটা লিখেছি, এটা লিখলাম। এইখানে এ শূন্য মানে কি সবাই শূন্য হয়ে গেল, যদি ফিল্ড না থাকে তাহলে চুম্বক ক্ষেত্রই নেই, এখানে বি নেই মানে কি চুম্বক ক্ষেত্র নেই, অর্থাৎ লাইন ইন্টিগ্রাল কিছু আসবে না। অতএব বি ডিএল এর ইন্টিগ্রেশন এল, দৈর্ঘ্যটা এল বলে এখানে এল লিখলাম, প্লাস শূন্য মানে হচ্ছে কি বি এল পেলাম, লাইন ইন্টিগ্রালের মানটা কি পেলাম, বি এল। এইবার অ্যাপ্লাই অ্যাম্পিয়ারস ল, কি হবে অ্যাপ্লাই করলে, বি ডট ডিএল সমান লিখবো মিউ 0 ইনটু কারেন্ট, মিউ 0 ইনটু কারেন্ট। দেখো এই অংশটা দৈর্ঘ্য হচ্ছে এল, আমরা ধরে নিচ্ছি যে এই সলিনয়েডে
একক দৈর্ঘ্যে পাক সংখ্যা হচ্ছে n। তাহলে এই l অংশে একক দৈর্ঘ্যে পাক সংখ্যা n যদি হয়, এক দৈর্ঘ্যে পাক সংখ্যা l n, আর l দৈর্ঘ্যে পাক সংখ্যা কি হবে nl। ঠিক আছে, এবং একটা পাকের মধ্য দিয়ে কতখানি কারেন্ট যাচ্ছে, একটা পাকের মধ্যে দিয়ে I পরিমাণ কারেন্ট যাচ্ছে। অতএব মোট কারেন্টটা কত হবে, এটা হচ্ছে মোট দৈর্ঘ্য ইনটু I। এখানে একক দৈর্ঘ্যে এখানে লিখেছি এক দৈর্ঘ্যে পাক সংখ্যা হচ্ছে n, l দৈর্ঘ্যে পাক সংখ্যা হচ্ছে nl, আর একটা পাকের মধ্য দিয়ে I পরিমাণ কারেন্ট যাচ্ছে। এখানে ধরে নিচ্ছি যে একটা পাক দিয়ে যে কারেন্ট যাচ্ছে সেই কারেন্টের মানটা I, অতএব ইনটু I। এটা হচ্ছে মোট কারেন্ট, শূন্য মাধ্যমে চৌম্বক বৈদ্যুতা ইনটু মোট কারেন্ট। এখানে এই কারেন্ট এরকম কারেন্ট যে বলছি যে এক লোড দিয়ে কারেন্ট যাচ্ছে, I পরিমাণ কারেন্ট যাচ্ছে। আমি যে এই যে অ্যাম্পিয়ার লুপটা নিয়েছি, এই অংশের মধ্যে দৈর্ঘ্যটা হচ্ছে l। আমরা ধরে নিয়েছি একক দৈর্ঘ্যে পাক সংখ্যা স্মল n, অতএব 1 মিটার দৈর্ঘ্যে পাক সংখ্যা n, l মিটার দৈর্ঘ্যে পাক সংখ্যা nl। এখন একটা পাক দিয়ে I পরিমাণ কারেন্ট যাচ্ছে, এরকম কারেন্ট ঢুকছে কত, এইখান থেকে ঢুকলো কারেন্টটা এই লুপে ঢুকছে একবার, দুবার, তিনবার কত ঢুকছে। যত বেশি তোমার পাক সংখ্যা তত বেশি কারেন্ট। তো আমার এখানে পাক সংখ্যা কত হলো n l, একটা পাক দিয়ে I কারেন্ট যাচ্ছে, অতগুলো পাক দিয়ে কতগুলো কারেন্ট যাবে, অত ইনটু I। এই হলো এই পাশটা পেয়েছি BL সমান μ0 n l I। l কেটে গেল, অতএব B সমান কি পাচ্ছি μ0 n I। এই হলো সলিনয়েডের জন্য অক্ষের কোন বিন্দুতে, অক্ষের কোন বিন্দুতে চুম্বক ক্ষেত্রের মান হচ্ছে μ0 n I। তো এখানে μ0টা ধ্রুবক, তুমি কারেন্টের মান যদি বাড়াও তাহলে চুম্বক ক্ষেত্র বাড়বে। আর একটা উপায় কি, n এর মান, n এর মান যদি বাড়ানো যায় তাহলে চুম্বক ক্ষেত্রের মান বাড়বে। লক্ষ্য করো যে ধরো এই এখানে হিসাব করছে যে আমার এইটুকু দৈর্ঘ্যের মধ্যে যে এইটুকু দৈর্ঘ্য, এখানে আমার এরকম দুটো পাক আছে, মানে কি এই দৈর্ঘ্যের মধ্যে পাক সংখ্যা 2, যদি আর একটা পাক দিয়ে দিই পাক সংখ্যা 3, আর একটা যদি পাক সংখ্যা 4, অর্থাৎ একই দৈর্ঘ্যের মধ্যে পাক সংখ্যা বাড়ছে। যত বেশি পাক বাড়বে তত বেশি কারেন্ট যাবে, একটা পাক দিয়ে I পরিমাণ কারেন্ট যাচ্ছে, অর্থাৎ যত বেশি পাক তত বেশি কারেন্ট। অর্থাৎ সলিনয়েডের ক্ষেত্রে চুম্বকত্ব বাড়ানোর উপায় কি না, ওই পাকগুলোকে ঘন সন্নিবিষ্ট করে দেওয়া, খুব ঘন ঘন করে দেওয়া। ঘন করলে কি হবে, একই দৈর্ঘ্যের মধ্যে পাক সংখ্যা বাড়বে, আর পাক সংখ্যা বাড়লে পরেই এই যে সূত্রটা আসছে n l I, মোট কারেন্টটা বেড়ে যাচ্ছে, আর মোট কারেন্টটা বাড়লে চুম্বক ক্ষেত্রের মানটা বেড়ে যাবে। অতএব সলিনয়েডের ক্ষেত্রে এখানে দেখো সলিনয়েডের দৈর্ঘ্যটা কিন্তু কার্যকরী হলো না, কার্যকরী কোনটা হলো একক দৈর্ঘ্যে পাক সংখ্যা। যত বেশি ঘন হয়ে পড়বে, যে দৈর্ঘ্য বড় করে ফাঁক ফাঁক করে অনেক গ্রাম তা না করে ছোট সাইজের মধ্যেই যদি পাক সংখ্যাকে বাড়িয়ে দেওয়া হয়, খুব ঘন করে পাক দেওয়া হয়, তাহলে কি হবে, n বাড়বে, চুম্বক ক্ষেত্র বাড়বে। এই হলো সলিনয়েডের জন্য চুম্বক ক্ষেত্র আমরা অ্যাম্পিয়ারের সার্কিটের ল প্রয়োগ করে বার করলাম। এখন আমরা আরেকটা জিনিস করবো, সেটা হচ্ছে কি টরয়েড। টরয়েড একটা আকার আছে, সেটা এই মানে কি বলবো সলিনয়েডের মতো। সলিনয়েডটা এক কথায় কি বললাম, ওই যেমন স্প্রিং দেখেছি, পেনে থাকে, ডট পেনে স্প্রিং থাকে, বা বিভিন্ন জায়গায় স্প্রিং দেখেছি, সেই স্প্রিং এর শেপের পরিবাহী কি বললাম সলিনয়েড। আর টরয়েডটা কি হবে আমরা দেখছি। ওকে, সলিনয়েড দিয়ে যা কিছু হলো, এবার টরয়েড নিয়ে আমরা ভাববো। টরয়েডটা অ্যাকচুয়ালি সলিনয়েডের মতোই। আমরা এখানে টরয়েডের ক্ষেত্রে চুম্বক ক্ষেত্র জাস্ট কিরকম হচ্ছে সেটা জানবো। টরয়েডের ফাংশন বিরাট, বিভিন্ন ইলেকট্রিক্যাল অ্যাপারেটাসে টরয়েড ব্যবহার করা হয় শুধুমাত্র চুম্বক ক্ষেত্র তৈরি করার জন্য, কারণ ওখানে খুব সুষম চুম্বক ক্ষেত্র তৈরি হয়, শেপটা গোল শেপের হয় সুবিধার জন্য। কিরকম আমি বলি, টরয়েড TOROID টরয়েড একটা বেরি নাও,
বেরি, ধরো একটা আমি উদাহরণ দিচ্ছি, একটা সাইকেলের মোটর সাইকেলের টিউব যেটা হাওয়া দেওয়া হয় সেরকম একটা নেওয়া হয়েছে, দিয়ে এইটা নেওয়া হয়েছে। এর গায়ে আমি তার জড়াচ্ছি। কিরকম তার জড়াবো ছবিটা দেখি দাঁড়া, ছবিটা আঁকার একটু কষ্ট করি, ছবিটা আঁকা খুবই কষ্টকর। ধরো এরম ভাবে এরম গেল, দিয়ে আবার এরম উঠলো, এরম উঠছে। ঠিক হচ্ছে কি হচ্ছে না, একটা পোজ করে দিই, সময় লাগবে। এরকম একটা জাস্ট বেরির ওপরে বা টিউবের ওপরে একটা অন্তরিত তারকে জড়িয়েছি, দিয়ে এরম সেপে জড়িয়েছি, এরম করে জড়িয়েছি, দিয়ে দুই প্রান্ত দিয়ে কারেন্ট পাঠাচ্ছি, একটা দিয়ে কারেন্ট পাঠাচ্ছি। এর ব্যাটারির সঙ্গে যুক্ত করে ধরো এরম ব্যাটারি যুক্ত করা হয়েছে, কারেন্ট যাচ্ছে। এইরকম শেপকে বলবো কি টরয়েড। তো যদি এইখানটা তুমি কেটে দাও, দিয়ে টেনে ধরো, তাহলে দেখতে কেমন হবে? যদি এইখানটা কেটে দিয়ে যদি টেনে ধরলে কিছু হলো সলিনয়েড চলে আসবে। কি বললাম, কি বুঝতে পারলে জিনিসটা? যে আমি টরয়েডটা ফার্স্টে কি করলাম, যে একটা লোহা কিংবা একটা লোহার বেরি কিংবা একটা সাইকেলের টিউব নিয়ে, টিউবটা হাওয়া দেওয়া হয়েছে, ফুলে উঠেছে, এই অবস্থায় তার গায়ে তার জড়াচ্ছি, তার জড়াচ্ছি, জড়িয়ে 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 আর তারের এই প্রান্ত দিয়ে কারেন্ট পাঠাচ্ছি, আর এখান থেকে কারেন্ট ফিরে আসছে, ব্যাটারি করে নিচ্ছি। তো এই যে শেপটা হলো, এই শেপটাকে বলছি টরয়েড। এই টরয়েডটাকে আমি যদি এরম করি, ওই বেরিটা কেটে দিলাম কিংবা টিউবটা কেটে দিলাম, এখানে কেটে দিলাম, যেটা টেনে ধরলাম, টেনে ধরলে কেমন হয়ে যাচ্ছে? টেনে ধরলে ঠিক এরকম সে আগের মতোই হয়ে যাচ্ছে। অর্থাৎ এইখানটা কেটে দাও, দিয়ে এরকম টেনে ধরো, এরকম হয়ে যাচ্ছে। অর্থাৎ হিসাব মতো টরয়েডটা কি এন্ডলেস, অর্থাৎ প্রান্তহীন। এটা প্রান্ত আছে, সলিনয়েডের প্রান্ত আছে, আর এর কোনো প্রান্ত নেই, এন্ডলেস। এটা অ্যাকচুয়ালি কি টরয়েড হচ্ছে এন্ডলেস সলিনয়েড, প্রান্তহীন সলিনয়েড। অতএব আমরা দেখবো যে সলিনয়েডের যে চুম্বক ক্ষেত্র হয়েছে অক্ষের ভেতর কোনো বিন্দুতে, এখানেও দেখবো আমরা সেই একই মান পাবো, এখানেও দেখবো এই একই মান পাবো। আমরা এখানেও অ্যাম্পিয়ার সার্কিট ল প্রয়োগ করবো এবং দেখবো যে চুম্বক ক্ষেত্র নির্ণয় করবো। তো এখানে বিষয়টা এরকম ভাববো আমরা, এইখানে ধরো 1 নম্বর কেস, এখানে 2 নম্বর কেস, এখানে 2 নম্বর। আচ্ছা, এইটা হচ্ছে ওটা কি সলিনয়েডের, এই টরয়েডের কেন্দ্র, টরয়েডের কেন্দ্র, এটা কেন্দ্র। তো আমরা এই একটা বিন্দু করব, এই একটা বিন্দুতে করব, আর এই ভিতরের অক্ষের ওপর একটা বিন্দুতে, তিনটে ক্ষেত্রে আমরা চুম্বক ক্ষেত্র নির্ণয় করব। এই বিন্দুটা কি আউটসাইড, এটা কি আউটসাইড দ্য টরয়েড। এই বিন্দুটা কি বলো দেখি ইনসাইড, আর এই বিন্দুটা কি বলো, এটা বলবো কি আউটসাইড ইনসাইড। আর উইদিন, এটা উইদিন বলতে পারি, উইদিন দ্য টরয়েড। আমরা এই তিনটে ক্ষেত্রে আমরা চুম্বক ক্ষেত্র নির্ণয় করব, কার জন্য? সলিনয়েডের জন্য। অর্থাৎ তিনটে বিন্দুতে, একটা বিন্দু কি টরয়েডের জন্য, একটা বিন্দু কি টরয়েডের বাইরে আছে আউটসাইড পয়েন্ট, আর আমরা করবো এই যে টরয়েডের ভিতরে ফাঁকা অংশ, সেই ফাঁকা কোনো একটা বিন্দুতে চুম্বক ক্ষেত্র নির্ণয় করবো। আর একটা কি এই সলিনয়েডের যে অক্ষ আছে, অক্ষ বরাবর, অর্থাৎ এই টরয়েডের কেন্দ্রবিন্দুতে, অক্ষের ওপর কোনো বিন্দুতে, এই যে রিংগুলো আছে সেই রিংগুলোর যে প্রত্যেকটা অক্ষ আছে, অক্ষটা কি প্রত্যেকটা রিংয়ের কি প্রত্যেকটা যে বৃত্তাকার লুপ আছে, সেই লুপের কেন্দ্রগুলো যোগ করলে যেটা ভাবো, সেটাকে বলবো কি সলিনয়েডের অক্ষ। এটা কি? এটা হচ্ছে সলিনয়েডের অক্ষ। আমরা এই তিনটে জায়গাতে চুম্বক ক্ষেত্র নির্ণয় করবো, কার জন্য? সলিনয়েড, টরয়েডের জন্য। টরয়েডের মধ্য দিয়ে কারেন্ট যাচ্ছে কত? I। ধরে নিচ্ছি প্রবাহ হচ্ছে কত? I। আর কি ধরবো না, টরয়েডের
ব্যাসার্ধ ধরে নিচ্ছি স্মল আর, ব্যাসার্ধটা হিসাব মতো এইটা হচ্ছে, এটা ক্যাপিটাল আর বললাম, ব্যাসার্ধ কত ক্যাপিটাল আর বলে দিচ্ছি, এইখান থেকে এটা আর। অতএব টরয়েডের দৈর্ঘ্য কত হবে, দৈর্ঘ্য কত হবে, পরিধিটা 2 পাই আর। আর কি বলবো, মোট পাক সংখ্যা, মোট পাক সংখ্যা কত এন, একক দৈর্ঘ্যের পাক সংখ্যা কত হবে, এন বাই 2 পাই আর, কারণ মোট দৈর্ঘ্য হচ্ছে 2 পাই আর, এটাকে আমি কি বলবো, স্মল এন বলবো। একক দৈর্ঘ্যের পাক সংখ্যা এন সমান এন বাই 2 পাই আর। এই হলো টরয়েডের, এগুলো জানা জিনিস। পরের মধ্যে কতটি কারেন্ট যাচ্ছে, টরয়েড ব্যাসার্ধ কত, তাহলে পরিধি কত হবে, মোট পাক সংখ্যা, এগুলো একটা পাক, পাক আছে জানি না কতগুলো আছে, দৈর্ঘ্যের চেন সংখ্যা। আর কি মোট দৈর্ঘ্য 2 পাই আর, অর্থাৎ একক দৈর্ঘ্যে, অর্থাৎ 2 পাই আর দৈর্ঘ্যের পাক সংখ্যা হচ্ছে n, একক দৈর্ঘ্যের পাক সংখ্যা হবে n বাই 2 পাই আর। তাকে আমি স্মল n দিয়ে প্রকাশ করলাম, তাকে আমি স্মল n দিয়ে প্রকাশ করলাম। এইবার আমি ওই তিনটে অবস্থানের জন্য আমি অ্যাম্পিয়ার সার্কিটাল ল প্রয়োগ করে চুম্বক ক্ষেত্র নির্ণয় করব। ফার্স্ট হচ্ছে 1 নম্বর কেস, ইনসাইড না আউটসাইড। এখানে পি বিন্দুতে, আচ্ছা বি at a point outside the toroid হলো 1 নম্বর। তো এই বিন্দুতে, সেটা হচ্ছে আউটসাইড পয়েন্ট, মানে এই পয়েন্টে এই টরয়েডের জন্য চুম্বক ক্ষেত্র কত হবে, ভাবনাটা ভালো করে দেখো। এইটা হচ্ছে সেই টরয়েডের এই রিংটা, এর গায়ে এরকম তার জড়ানো আছে হলো। এবার এই তারের জন্য তোমার এই বাইরের কোনো বিন্দুতে চুম্বক ক্ষেত্র, ভিতরের কোনো বিন্দুতে চুম্বক ক্ষেত্র, আর উইদিন না মানে অর্থাৎ এই টরয়েডের ভিতরের কোনো বিন্দুতে আমি চুম্বক ক্ষেত্র নির্ণয় করব। ফার্স্ট করছি বাইরে, অর্থাৎ এই আউটসাইড পয়েন্টের চুম্বক ক্ষেত্র নির্ণয় করছি। এখানে আমার হাতে কি আছে, হাতে আছে অ্যাম্পিয়ার সার্কিটাল ল। অ্যাম্পিয়ার সার্কিটাল লয়ে কি করা হয়, ফার্স্ট একটা অ্যাম্পিয়ার লুপ বা একটা বদ্ধ লুপ আমাদের কল্পনা করতে হয়। তো সেই বদ্ধ লুপটা আমি এখানে কল্পনা করছি, ধরে নিচ্ছি এটা হচ্ছে বদ্ধ লুপ। দেখো এইখান দিয়ে একটা আমি বদ্ধ এটাকে কেন্দ্র করে একটা বদ্ধ লুপ এর একটা কল্পনা করি, বদ্ধ লুপ। এটা হচ্ছে সেই বদ্ধ লুপটা হলো, বদ্ধ লুপ কল্পনা করলাম। আউটসাইড পয়েন্ট আমি বললাম এটা P1 পয়েন্ট, এটা পয়েন্ট P1। তো P1 দিয়ে প্রথমে P1 বিন্দু দিয়ে একটি অ্যাম্পিয়ার লুপ কল্পনা করলাম। তো সূত্র কি, অ্যাম্পিয়ার সার্কিট লয়ের সূত্র কি, যে বি ডট ডিএল, ডিএলটা কি এই লুপটার একটা অংশ ডিএল এরকম, সমান কি হবে মিউ 0 ইনটু প্রবাহ, মোট প্রবাহ, এটা মোট প্রবাহ, আই মানে মোট প্রবাহ সমান মিউ 0। এইখানে দেখো মানে ভালো করে ভাবতে হবে কি হচ্ছে। ধরো এই এরকম একটা মানে কি বলবো স্লাইস কেটে নিলাম, বাতাস দরকার নেই, এই বোর্ডের তলটাই ভাবছি। তো এখানে আমি কি দেখছি যে কারেন্ট হবে এরম কারেন্ট, এরম কারেন্ট আছে, তো প্রত্যেকটা কারেন্ট এরম যাচ্ছে, ঢুকছে এরম চলে যাচ্ছে। এরকম গিয়ে বেরিয়ে চলে এলো। তো আমি যদি এরকম ভাবি যে ওই লুপটার ভিতরে দেখো কি ঘটছে,
এই কারেন্টগুলো বেরিয়ে আসছে আর এই কারেন্টগুলো ঢুকছে, অতএব এই দিকে কিছু কারেন্ট আছে আর এদিকেও কিছু কারেন্ট আছে। এই কারেন্টগুলো বেরিয়ে আসছে মানে ডট চিহ্ন দিয়ে প্রকাশ করছি, আর এইগুলো বেরিয়ে আসছে মানে কি ক্রস চিহ্ন দিয়ে প্রকাশ করছি। অর্থাৎ এইরকম কারেন্ট বেরিয়ে এলো, আবার এই কারেন্ট ঢুকছে। আমরা দেখো শিখিয়েছিলাম আগের ক্লাসে যে এটা চ্যাম্পিয়ন লুপে যে কি সূত্রটা, বি ডট ডিএল সমান মিউ জিরো ইন্টু কারেন্ট, মোট কারেন্ট, এই লুপের দ্বারা পরিবেষ্টিত মোট কারেন্ট। অর্থাৎ যদি কারেন্টগুলো এরকম হয়, এই একটা কারেন্ট, এই একটা কারেন্ট, আবার এই দিকে একটা নিচের দিকে একটা কারেন্ট, তখন করতে হয় কি এই কারেন্টগুলোর বীজগণিত যোগ বার করতে হয়। এই কারেন্ট যদি প্লাস বলি এটা মাইনাস করবো, এই মোটটা এখানে বসাবো। তো আবার এখানে এই লুপটার মধ্যে দেখো এরকম প্রত্যেকটা আছে, এই একটা এটা বেরিয়ে আসছে ঢুকছে, বেরিয়ে আসছে ঢুকছে, বেরিয়ে আসছে ঢুকছে। অর্থাৎ কি হলো, এই লুপের মধ্যে মোট কারেন্ট কি হলো, যে কারেন্টটা বেরিয়ে এলো তার সমপরিমাণ ঢুকে যাচ্ছে, এটা বেরিয়ে আসছে সমপরিমাণ ঢুকছে, বেরিয়ে আসছে এটা ঢুকছে। অর্থাৎ যে পরিমাণ কারেন্ট প্রবেশ করছে লুপের বিরুদ্ধে ঠিক সেই পরিমাণ কারেন্ট বেরিয়ে আসছে। অর্থাৎ মোট কারেন্ট কত হলো, শূন্য। আর মোট কারেন্ট শূন্য হলে মানে কি এই পাঁচটা শূন্য আর এই পাঁচটা শূন্য মানে কি বিটাও শূন্য হয়ে যাচ্ছে। অর্থাৎ এই পয়েন্টে আউটসাইড একটা পয়েন্টে চুম্বক ক্ষেত্রের মান কত, শূন্য। যদি আবার একবার শুনে নাও, বলি যে আমি কি করছি না, টরয়েডের জন্য আউটসাইড একটা পয়েন্টে আমি চুম্বক ক্ষেত্র বার করছি। তার জন্য কি করলাম, এই পয়েন্ট দিয়ে আমি একটা অ্যাম্পেরিয়ান লুপ কল্পনা করেছি, ওটাকে ঘিরে এটাকে সেন্টার ভেবে, এইটাকে সেন্টার ভেবে আমি কোঅ্যাক্সিয়াল ভাবে বা কনসেন্ট্রিক ভাবে বা কোঅ্যাক্সিয়াল ভাবে, সমকেন্দ্রিক ভাবে আমি একটা লুপ কল্পনা করলাম। বিন্দু দিয়ে সমকেন্দ্রিক, এটা সমকেন্দ্রিক বলে দিচ্ছি, এখানটা সমকেন্দ্রিক অ্যাম্পেরিয়ান লুপ কল্পনা করেছি। এবার অ্যাম্পিয়ারস ল প্রয়োগ করব কি, বি ডট ডিএল তার ক্লোজ লাইন ইন্টিগ্রাল সমান মিউ জিরো ইনটু মোট প্রবাহ। অর্থাৎ এই লুপের মধ্যে মোট প্রবাহ দেখতে পাচ্ছি। এই লুপের প্লেনটাই দেখো, এই তারটার এরকম এইখান থেকে কারেন্ট বেরিয়ে আসছে, আবার এর কারেন্ট ঢুকছে। অর্থাৎ এরকম কারেন্ট বেরিয়ে আসছে আর এই কারেন্ট ঢুকছে। যে পরিমাণ কারেন্ট এরকম আসছে, এদিকে যে পরিমাণ কারেন্ট যাচ্ছে ঠিক সেই পরিমাণ কারেন্ট এরকম যাচ্ছে। অর্থাৎ মোট কারেন্ট কি হয়, শূন্য। এই দুটো যোগ করলে শূন্য, এই দুটো যোগ করলে শূন্য, এরকম করে এই লুপের মধ্যে নেট কারেন্ট কি হচ্ছে, মোট প্রবাহ শূন্য, অতএব বি এর মান শূন্য। অর্থাৎ আউটসাইড পয়েন্টে চুম্বক ক্ষেত্রের মান কি হবে, শূন্য হয়ে গেল। এইবার যদি আমি 2 নম্বর কেস, যদি আমি ইনসাইড পয়েন্ট ভাবি, be at a point inside the toroid, মানে এই পয়েন্টটা ভাবছি, এই 2 নম্বর ক্ষেত্রটা পয়েন্টটা ভাবছি। সেখানে এক্ষেত্রে আমরা সে আগের মতোই এই বিন্দুকে কেন্দ্র করে আবার একটা অ্যাম্পেরিয়ান লুপ নেব। এই বিন্দু দিয়ে একটা লুপ নিচ্ছি হলো। এখন এটা দেখে বুঝতে পারছি এই লুপের মধ্যে কোনো কারেন্ট নেই, মানে চুম্বক ক্ষেত্র ওখানে হবে না। যে এক্ষেত্রেও ওই এটাকে P2 বিন্দু বললাম, P2 হয়ে যাচ্ছে, এই বিন্দুটাকে বললাম P2। এক্ষেত্রে ওই P2 বিন্দু দিয়ে সমকেন্দ্রিক ভাবে একটি অ্যাম্পেরিয়ান লুপ কল্পনা করা হলো। অর্থাৎ এক্ষেত্রে কি লিখবো, বি ডট ডিএল সমান মিউ ইনটু মোট কারেন্ট কি হবে, এই অংশের মধ্যে কোনো কারেন্ট নেই। আমরা অ্যাম্পিয়ার সার্কিটের লয়ে পড়েছি, ক্লোজ লাইন ইন্টিগ্রাল অফ ম্যাগনেটিক ফিল্ড ইকুয়ালস টু মিউ জিরো ইনটু নেট কারেন্ট। মিউ জিরো ইনটু নেট কারেন্টের মান কত, শূন্য। অতএব বি এর মানটা কি হয়ে গেল, শূন্য হয়ে গেল। অর্থাৎ আউটসাইড পয়েন্টেও চুম্বক ক্ষেত্রের মান শূন্য, ইনসাইড পয়েন্টেও চুম্বক ক্ষেত্রের মান শূন্য। 3 নম্বর ক্ষেত্রে আমি আসবো।
দু ক্ষেত্রে পেলাম 0। এইবার এর ভিতরে একটা পয়েন্ট নেবো, এইখানে এই অক্ষের ওপর একটা বিন্দুতে, যে কোনো একটা বিন্দু ধরো এইখানে আমি একটা বিন্দুতে, এটাকে বলছি P3 বলছি, P3। 3 নম্বরটা আমি এখানেই করছি, 2 নম্বর হলো, আচ্ছা মুছে দিচ্ছি। যে 3 নম্বর কেসে যে B মানে ম্যাগনেটিক ফিল্ড at a point P3 within the toroid নির্ণয় করব। তার জন্য কি করবো আমরা, এক্ষেত্রে আমরা এই পয়েন্টটা ধরে নিচ্ছি যে এই টরয়েডের অক্ষের ওপর আছে। তো আমি এইখান থেকে এই আর ব্যাসার্ধের একটা কি করব, অ্যাম্পিয়ার লুপ, এটা অ্যাম্পিয়ার লুপ দেখো এই নিলাম। অতএব P3 বিন্দু দিয়ে টরয়েডের সমকেন্দ্রিক ভাবে আর ব্যাসার্ধের, এটা একটা কি বড় আর ধরেছি, টরয়েড ব্যাসার্ধ এটা সমান্ত, আর ব্যাসার্ধের একটি বদ্ধ অ্যাম্পেরিয়াল লুপ কল্পনা করলাম। এবার আমি এখানে অ্যাপ্লাই করব কি, অ্যাম্পিয়ার সার্কিটাল ল, CICUTIL ল। কি করবো, এটা B ডট DL আমি এখানেও ধরেছি। দেখো এইখানে ভাবনাটা এরকম আনবো, একটু আমি বলেছিলাম এই টরয়েডটা যদি এইখানে তুলে দেওয়া হয়, যদি লম্বা করা হয়, তাহলে এর চুম্বক ক্ষেত্রটা সুষম কোথায়, অক্ষ বরাবর, এবং সেই অক্ষ বরাবর চুম্বক ক্ষেত্রের দিক আর ডিএল এর দিক কি হবে, চুম্বক ক্ষেত্র এবং ডিএল এর দিক কি হবে, সেম হবে। অর্থাৎ কোণের মান কত হবে, 0। কোণ 0 মানে cos 0 মানে কি 1, এটা মনে রাখতে হবে। অতএব এইখানে লিখবো μ0 ইনটু মোট কারেন্ট, এখানে মোট কারেন্টের কথা ভাবতে হবে। দেখো এখানে ভাবনা আসবো, এইখান দিয়ে কারেন্টটা বেরিয়ে আসছে আর এইখান দিয়ে কারেন্ট ঢুকছে, এই লুপটা ভাবো, এইখান দিয়ে এরকম জায়গায় এ বেরিয়ে আসছে আর এ ঢুকছে। এই পয়েন্টটা কিন্তু লুপের বাইরে আছে, এই পয়েন্টটা কোথায় আছে, লুপের ভিতরে আছে। ঠিক এইভাবে এই পার্টটার ক্ষেত্রে এটা বাইরে, এটা ভিতরে। তাহলে আমি কোন কারেন্টটাকে নেব, যেটা ভিতরে প্রবেশ করছে, বাইরের সঙ্গে এইখানে বাইরের প্রবাহের কোনো এখানে সম্পর্ক নেই। আমরা এখানে অ্যাম্পিয়ার লুপ অ্যাপ্লাই করব সেই কারেন্টগুলোর জন্য, যে কারেন্টগুলো ওই লুপের ভিতরে আছে। অতএব লুপের ভিতরে কি কি আছে দেখো, এইরকম একটা করে এই প্রত্যেকটা লুপের যেটা ঢুকছে সেই কারেন্টটা আছে, সেই কারেন্টটা নেবো। কতগুলো পাক আছে, মোট n সংখ্যক পাক আছে। n সংখ্যক পাক মানে কি, n সংখ্যক কারেন্ট, এক একটা পাক দিয়ে I এই পরিমাণ কারেন্ট যাচ্ছে, এই পরিমাণ কারেন্ট যাচ্ছে। কমপ্লিট। তাহলে একটা পাক দিয়ে যদি I কারেন্ট যায়, এরকম দেখো nটা কারেন্ট, এই এরকম nটা পাক আছে। তো প্রত্যেকটা পাকের জন্য এই লুপের, এটা লুপ আমার, আমি দেখো এইটা লুপ হচ্ছে, এটা হচ্ছে আমার অ্যাম্পিয়ার লুপ। আর লুপের বাইরে ভিতরে এই একটা করতে করতে কতগুলো আছে, মোট পাক সংখ্যা n, মানে nটা কারেন্ট ঢুকছে, এক একটা পাক দিয়ে I কারেন্ট যাচ্ছে, অর্থাৎ nটা পাক দিয়ে ni পরিমাণ কারেন্ট যাচ্ছে। এখন এইখানে লিখবো এটাকে B dl cos 0 ডিগ্রি সমান μ0 ni। বিটা সুষম বলে বেরিয়ে চলো, এর মান 1। অতএব কি পড়ে থাকলো, dl সমান μ0 ni। বি লিখলাম, মোট dl মানে কি, এই
ডিএল ডিএল করতে করতে সম্পূর্ণ পরিধিটা কত হবে 2 পাই আর সমান মিউ 0 এন আই। অতএব এইখান থেকে বি সমান হবে মিউ 0 এন আই বাই 2 পাই আর। বি সমান এইখানে দেখো আগে করিস আমি একক দৈর্ঘ্যে পাক সংখ্যা m সমান ক্যাপিটাল N বাই 2 পাই আর। অতএব মিউ 0 এই n বাই 2 পাই আর মানে স্মল n বাই i। দেখো তো একটু টরয়েডের জন্য চুম্বক ক্ষেত্রের মান পেলাম, সলিনয়েডের জন্য যে মান পেয়েছিলাম সেই একই মান। ব্যাপারটা তো একই, শুধুমাত্র ওটাকে ওই সলিনয়েডটাকে মুড়িয়ে একটা বৃত্তাকার ফর্ম দিয়েছি, হ্যাঁ, কিংবা টরয়েডকে খুলে লম্বা সলিনয়েড করেছি। তার মানে ভিতরে চুম্বক ক্ষেত্রের পারপাসটা একই থাকবে, অর্থাৎ চুম্বক ক্ষেত্রের মানটা একই থাকবে। এক্ষেত্রে দেখো সলিনয়েডের মতোই চুম্বক ক্ষেত্রের মান এসছে মিউ 0 এন আই, অর্থাৎ একক দৈর্ঘ্যে পাক সংখ্যা ইন্টু কারেন্ট ইন্টু হচ্ছে শূন্য মাধ্যমে চুম্বক ভেদ্যতা, এই তিনটের গুণফল হচ্ছে বি। এই হলো টরয়েড। টরয়েড বা এন্ডলেস প্রান্তহীন সলিনয়েডের ক্ষেত্রে তোমার চুম্বক ক্ষেত্র নির্ণয় করলাম। তাহলে আমরা অ্যাম্পিয়ার সার্কুলার লয়ের সাহায্যে আমরা প্রায় 4-5টা বাস্তব ক্ষেত্র নিয়ে চুম্বক ক্ষেত্র হিসাব করলাম। কি বুঝলাম যে চুম্বক ক্ষেত্রের যে বেসিক মানে সূত্রটা ছিল বায়োসাভার্ট সূত্র, সেই বায়োসাভার্ট সূত্র দিয়ে হয়তো সব ধরনের পরিবাহী চুম্বক ক্ষেত্র নির্ণয় করতে পারবো, কিন্তু হিসাব খুব জটিল হয়ে যাবে, ক্যালকুলেশন খুব জটিল হয়ে যাবে। আর সেই ক্যালকুলেশন জটিল ওটাকে দিয়ে আমরা এই অ্যাম্পিয়ার সার্কুলার ল পেয়েছি, এবং এখানে দেখছি কি বলবো খুব সহজেই আমরা বিশেষ কয়েকটা ক্ষেত্রে খুব সহজেই আমরা চুম্বক ক্ষেত্র নির্ণয় করতে পারছি। যদি আমরা ওই বায়োসাভার্ট সূত্র প্রয়োগ করে যদি ওই সলিনয়েডের চুম্বক ক্ষেত্র বার করতে হয়, আমরা বায়োসাভার্ট দিয়ে একটা বৃত্তাকার কুণ্ডলীর জন্য চুম্বক ক্ষেত্র বার করেছি, কিন্তু এইরকম যদি অনেকগুলো বৃত্তাকার পরিবাহী থাকে সেক্ষেত্রে ওই কোণের হিসাব, দৈর্ঘ্যের হিসাব একটা মারাত্মক পরিস্থিতি তৈরি হবে আছে। মানে কোনো কোনো বইয়ে ওই বায়োসাভার্ট দিয়ে সলিনয়েডের ক্ষেত্রে কীভাবে চুম্বক ক্ষেত্র নির্ণয় করা যায় দেওয়া আছে, কিন্তু সে দেখলেই ভয় লেগে যাবে। অতএব এই অ্যাম্পিয়ার সার্কুলার ল প্রয়োগ করে আমি সহজেই তোমার কি করতে পারছি, চুম্বক ক্ষেত্র নির্ণয় করতে পারছি। তো দুটোই পেলাম, বায়োসাভার্ট পেলাম, আবার অ্যাম্পিয়ার পেলাম। এখন এই দুটোর মধ্যে মিল অমিল কি আছে, সাদৃশ্য সিমিলারিটিস বা ডিসিমিলারিটিস বা অ্যাসিমিলারিটিস বা বৈসাদৃশ্য কি আছে, সেটা হচ্ছে যে দুটোই কিন্তু চুম্বক ক্ষেত্রের সঙ্গে কারেন্টের সম্পর্ক তৈরি করে। অর্থাৎ কারেন্টের জন্য চুম্বক ক্ষেত্র তৈরি হচ্ছে, এই কারেন্ট এবং চুম্বক ক্ষেত্রের মধ্যে সম্পর্ক তৈরি করছে, এটাই হচ্ছে সাদৃশ্য। আর বৈসাদৃশ্য কি বলবো, বৈসাদৃশ্য বলবো যে কি বলবো ওটাকে বায়োসাভার্ট ল সিমেট্রিক ক্ষেত্রেই তোমার যেগুলো আকার নিয়মিত আকার, এইসব আকারগুলোর ক্ষেত্রেই আকারের পরিবাহীগুলোর ক্ষেত্রেই চুম্বক ক্ষেত্র নির্ণয় করা বায়োসাভার্ট সূত্রের সাহায্যে সহজ। কিন্তু তুমি যে কোনো আকারের পরিবাহী পাও অ্যাসিমেট্রিক, অথবা সেক্ষেত্রে আমরা ওই অ্যাম্পিয়ার সার্কুলার ল প্রয়োগ করবো, দিয়ে আমরা চুম্বক ক্ষেত্র নির্ণয় করতে পারবো। অর্থাৎ বায়োসাভার্ট ল সিমেট্রিক কারেন্ট ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে বেশি অ্যাপ্লিকেবল, আর অ্যাম্পিয়ারস ল অ্যাসিমেট্রিক কারেন্ট ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে বেশি কার্যকরী। আর একটা মানে পার্থক্য আছে, যেটা তোমরা এক্সপ্রেশন দেখলে বুঝতে পারতে, যে এক্সপ্রেশনে এরকম ছিল, আমি একটু বুঝে ফেলছি দিয়ে আমি বলছি একটু, যে বায়োসাভার্ট লয়ে তুমি পেয়েছো কি ডিবি, বায়োসাভার্ট লয়ে এরকম পেয়েছো ডিবি সমান মিউ 0 4 পাই আইডিএল সাইন থিটা বাই আর স্কয়ার। আর অ্যাম্পিয়ার সার্কুলার লয়ে পেলে ডিএল লাইন ইন্টিগ্রাল মিউ 0 আই। তো এটা কি চুম্বক ক্ষেত্রের ডিফারেন্সিয়াল ফর্ম, আর এটা কি চুম্বক ক্ষেত্রের ইন্টিগ্রাল ফর্ম। অতএব বায়োসাভার্ট ল চুম্বক ক্ষেত্রকে ডিফারেন্সিয়াল ফর্মে তৈরি করে মোট চুম্বক ক্ষেত্র বার করা হয়, আর এখানে তোমার কি হচ্ছে ইন্টিগ্রাল ফর্মেই আমরা চুম্বক ক্ষেত্র পেয়ে যাচ্ছি। এটা ম্যাথমেটিক্যাল ম্যাথগত পার্থক্য, ঠিক আছে। পার্থক্য
সাদৃশ্য বৈসাদৃশ্য আর সুবিধা অসুবিধাগুলো নিয়ে আলোচনা করলাম। এই হলো মোটামুটি অ্যাম্পিয়ার সার্কিটের ল এবং বায়োসাভার্ট লয়ের এই পার্টটা শেষ হলো। নেক্সট দিন আমরা অন্য আবার সেই ফোর্স অ্যাপ্লাইড বাই ম্যাগনেটিক ফিল্ড অন মুভিং চার্জ নিয়ে আমরা আলোচনা করবো। আজ এখানে থাক।